আমি বললাম, জয় আমি বাসায় চলে যাব। জয় বলল, কেন? তারপর আমি একপাশে গিয়ে জান্নাতের কথা বললাম। আগে থেকে সব জানতো, তাই কিছু বলার প্রয়োজন বোধ মনে করিনি। আমি যখন চলে আসবো তখন জান্নাত আমাকে ডাক দিছিল, কিন্তু আমি না শোনার ভান ধরে ওখান থেকে চলে আসি। বিয়ের 1 মাস পর জয় মারিয়াকে নিয়ে আমাদের বাসায় এসেছিল। আজকে জয় আর মারিয়া ঘুরতে গেছে জান্নাতদের বাসায়। জয় আগে থেকে সব জানতো, কিন্তু কিছু বলেনি। একান্ত একটা নিরিবিলি জায়গা, যেখানে মারিয়া আর জান্নাত। জান্নাত বলল, মারিয়া এই চিঠিটা রাখ, আজ থেকে 1 সপ্তাহ পরে এটা তুই আবিরকে দিবি। এটা আগে দিবি না, কথা দে তুই এটা খুলেও দেখবি না। মারিয়া বলল, আচ্ছা ঠিক আছে। জান্নাত বলল, তবে কি? মারিয়া বলল, তুই কি আবিরের প্রেমে পড়ে গিয়েছিস নাকি? জান্নাত হাসি মুখে বলল, পড়েছি, যাতে মারিয়া কিছু বুঝতে না পারে। মারিয়া বলল, আচ্ছা। 2 দিন পরে মারিয়ারা চলে আসলো। মারিয়া যদি ভুলে যায়, তাই মারিয়া আবিরকে বলল, এই চিঠিটা নেও, কালকে আবিরকে দিও। জান্নাত দিয়েছে, তবে খুলে দেখো না, মনে করে দিয়ে দিও। জয় কিছুটা বুঝতে পারলেও হ্যাঁ বলে চিঠিটা নিয়ে নিল। পরের দিন ভুলে জয় চিঠিটা বাসায় রেখে চলে যায় অফিসে। আমি যখন অফিসে যাই তখন জয় বলল, কিরে কি খবর? আমি বললাম, এই তো ভালোই। জয়ের চিঠির কথা মনে পড়ে গেল, পকেটে হাত দিয়ে দেখে চিঠিটা বাসায় রেখে এসেছে। তাই কথা না বাড়িয়ে যে যার কাজের দিকে পা বাড়ালো। একদিন পর আজকে জয় আমাকে চিঠিটা দেয়। তারপর বলল, এখন পড়া লাগবে না, বাসায় গিয়ে পড়িস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। সেদিন বাসায় এসে আমি চিঠিটা পড়লাম, তখন নিজের কাছে মনে হচ্ছে আমি এতদিন ভুলছিলাম। চিঠিটা পড়ে আমার বুঝতে বাকি রইল না, আমাকে বাড়ি থেকে বের করতে ভাইয়ার একটা প্ল্যান ছিল এটা। অপরদিকে জান্নাতের প্রতি আমার যতটা ঘৃণা ছিল, তা এখন নিজের প্রতি ভুল বোঝা কাজ করছে। এর মাঝে আজকে নাইমের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। আজকে আমি জয়দের কোম্পানিতে আমার স্থানে নাইমকে বসিয়ে দিব। যেই ভাবা সেই কাজ, যে কারণে একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠান পরিচালনা করছে 2 জন, একজন মেয়ে, অন্যজন ছেলে। তারপর মেয়েটা বলল, আপনারা জানেন এই কোম্পানিতে একজন নতুন ম্যানেজার নিয়োগ করা হবে, আর আগের ম্যানেজার চাকরি ছেড়ে দিবেন। ছেলেটা বলল, এই কারণে প্রধান অতিথি মানে জয় অনুষ্ঠান আয়োজন করেছেন। মেয়েটা বলল, আমি আমাদের প্রধান অতিথিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর জয় মঞ্চে যায় আর সকলে হাতে করতালি দেয়। জয় বলল, আপনারা জানেন আবির বা আব্দুল্লাহ এখান থেকে চাকরি ছেড়ে দেবে। এর পিছনে অবশ্য একটা কারণ বিদ্যমান, কেননা সে এখানে চাকরি ছেড়ে তার নিজের প্রতিষ্ঠানে সিও হবে, আর আপনাদের মাঝে আসবে একজন নতুন ম্যানেজার। আমি নাইম বা আপনাদের নতুন ম্যানেজারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর হ্যাঁ, সে আপনাদের থেকে ছোট হলেও তাকে আমরা ঠিকভাবেই সিলেক্ট করেছি। এতে আপনাদের কোনো সমস্যা হবে বলে মনে হয় না। এরপর নাইম মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে বলে, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখানে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। আর হ্যাঁ, আমি আপনাদের সবার থেকে বয়সে ছোট, তবুও আমাকে এখানে নেওয়া হয়েছে। আশা করি আপনারা আমাকে কাজে সাহায্য করবেন। আমি আমার সর্বত্র দিয়ে কোম্পানির সুনাম আগলে রাখার চেষ্টা করব। আপনারাও আপনাদের দায়িত্বে পিছু পা হাঁটবেন না। এই বলে নাইম তার বক্তব্য শেষ করলো। এবার উপস্থাপক ছেলেটা বলল, এবার আপনাদের মাঝে বিদায়ী বক্তব্য দিবেন আমাদের ম্যানেজার বা আবির। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তখন ধীর পায়ে আমি মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলাম। আমি যাওয়ার সময় সবাই আমাকে করতালি দিয়ে স্বাগতম জানালো। তারপর আমি বললাম, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বিদায়টা চিরবিদায় নয়, আমি মাঝে মধ্যে আসবো। আপনারা আমাকে যেমনটা সাহায্য করেছেন, আশা করি নাইমকেও সেভাবে সাহায্য করবেন। আপনারা তাকে আমার মতোই ভাববেন। আমি যেমনটা আপনাদের সাথে থেকে কাজ করেছি, আপনারা তার সাথে সেভাবে কাজ করবেন। সে আপনাদের আমার মতোই সাপোর্ট করবে। আমাদের কাছে পড়ালেখার মূল্যটা খুব বেশি নয়। আমার মূল্য দেই তার আচার আচরণ, তার ব্যবহার বিধি। সে যদিও খুব বেশি অভিজ্ঞ না, তবুও তাকে নেওয়া হয়েছে। আর হ্যাঁ, আমরা চাইলেই ভালো অভিজ্ঞ একজন নিতে পারি, তবে সে ভালো হবে নাকি খারাপ হবে তার কোনো গ্যারান্টি নেই। নাইমের সাথে পূর্ব পরিচিতের জন্য তাকে এই পদটা দিয়েছি, যে কিনা আপনাদের জন্য হয়ে কাজ করতে পারবে। আমি আমার বক্তব্য আর বড় চাই না। আশা করি আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন। বিদায়। তখন দেখলাম সকলে চুপ হয়ে আছে। প্রথম যখন নাইমকে দেখেছিল হয়তো অনেকের মানতে পারেনি, আর এখন আমার কথা শুনে সকলে চুপ করে আছে। এরপর শুরু হয় নৃত্য অনুষ্ঠান। দিন শেষে আমি আমার বাড়িতে এসে পড়েছি। বাবা বলছেন কালকে আমাকে ওনার অফিসে সবার সাথে পরিচয় করিয়ে দিবেন, এবং কালকে কয়েকজন নতুন করে চাকরি নেবেন, আর তাদের দায়িত্ব আমাকে দিয়েছেন। পরের দিন রাত্রে খেতে বসে বাবা আমাকে বললেন, কালকে আমাদের অফিসে নতুন লোক নেওয়া হবে, আমি চাচ্ছি তুমি ইন্টারভিউ নাও, আর তোমাকে কালকেই সবার সাথে পরিচয় করিয়ে দিব। আমি বললাম, ওকে বাবা, আমি নিব। তুমি আমার জন্য ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দাও, বাকিটুকু আমি বুঝে নিব। বাবা বলল, আচ্ছা তুমি যা বলবে তাই। তারপর আমি বললাম, তবে হ্যাঁ বাবা, কালকে তুমি আমাকে পরিচয় করিয়ে দিবে না? যা কিছু করার আমি করে নিব। বাবা বলল, আচ্ছা ঠিক আছে। তারপর বাবা অফিসের কেরানিকে বলল একটা ফাইল তৈরি করতে। তিনি পরিচয় দেননি। পরের দিন বাবা তার গাড়িতে করে চলে গেলেন। এদিকে আমি একটা রিক্সা নিয়ে রওনা দিলাম আমাদের কোম্পানির উদ্দেশ্যে। আর যাওয়ার সময় আমার প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে নিলাম। ওখানে যাওয়ার পর পিয়ন বললেন, আপনি মনে হয় চাকরির জন্য এসেছেন? আমি বললাম, হুম। পিয়ন বলল, ওয়েটিং রুমে বসে থাকেন, আরো 30 মিনিট পর শুরু হবে। আমি বললাম, আচ্ছা। আমি ওয়েটিং রুমের দিকে পা বাড়ালাম। ওখানে গিয়ে দেখি আমার মতো আরো 30-40 জন বসে আছে, যেখানে মাত্র 15 জন লোক নেওয়া হবে, যার মধ্যে 5 জন কম্পিউটার সাইটে, অন্য 10 জন সাধারণ কর্মকর্তা।
আমি কাজের জন্য এসেছি সাধারণ কর্মচারীদের সাথে, একত্রে কথা বলছে একে অপরের সাথে, কেউ বা ভালো দিক আবার কেউ বা মন্দ দিক। আমি আমার মতো করে মোট 15 জনকে সিলেক্ট করলাম, যা আপনাদের পরে বলবো। 30 মিনিট পর পিয়ন বলল আপনারা 3 জন ভিতরে যান। এরপরে 3 জন করে ভিতরে যেতে থাকলো, আর বেরোনোর সময় পিয়ন বললেন বাইরে অপেক্ষা করতে, যারটা ভালো হবে তাদের রাখবে। সবাই যাওয়ার পরে শেষে আমি সহ মোট 3 জন প্রবেশ করলাম। ভিতরে গিয়ে দেখি 2 জন ইন্টারভিউ নিতেছে। আমাদের সিটে গিয়ে বসতে বললে আমি সিটে গিয়ে বসে পড়ি। তারা 2 জন আমাদের অনেক প্রশ্ন ধরলো, আমি আর আরেকজন পারলাম, কিন্তু 3য় জন ঠিক মতো উত্তর দিতে পারলো না। সব প্রশ্ন শেষে প্রথম জন বলল আপনারা এখানে চাকরি করতে চান যে কারণে ইন্টারভিউ দিয়েছেন এবং উত্তর ভালো মতো দিয়েছেন, কিন্তু দ্বিতীয় জন বলল কিন্তু হচ্ছে আপনারা এদেশের সবচেয়ে ভালো বা প্রথম স্থানে থাকা কোম্পানিতে চাকরি করতে এসেছেন, এজন্য কিছু তো দিতে হবে। আমি বললাম কত দিতে হবে? প্রশ্নকর্তা বলল এই ধরেন 10 লাখ। তৃতীয় জন বলল আমি দিতে পারবো, তাহলে কি আমার চাকরি হবে? প্রশ্নকর্তা বলল হয়ে যাবে। দ্বিতীয় জন বলল আমি কিভাবে দিব? বাবা মা গরিব, দিন এনে দিন খাই, এত টাকা কিভাবে দিব? আমার ছোট একটা বোনও আছে, আমার তাহলে মনে হয় চাকরিটা হবে না। কিন্তু সেই দ্বিতীয় জন ভালোভাবে প্রশ্নের উত্তরগুলো সব দিয়েছিল। তারপর প্রশ্নকর্তা আবার বলল তাহলে আপনি আসতে পারেন, টাকা দিলে চাকরি হবে নতুবা হবে না। দ্বিতীয় লোকটি উঠে চলে যেতে লাগলো। আমি বললাম আপনি কোথায় যাচ্ছেন? আর কে বলেছে আপনার চাকরি হবে না? যারা আপনার চাকরির জন্য ইন্টারভিউ নিয়েছিল তারা তো চলে যাবে। আমার কথা শুনে তারা হাসতে লাগলো। আর প্রশ্নকর্তা বলল তুমি আমাদের উপরে কথা বলো, তোমাকে এখনই বের করে দেওয়া হবে। আমি একটু ঢং ধরে বললাম আমি আপনাদের সব কথা বলবো, তাহলে আর আপনাদের রাখবে না। ওরা আমার কথা শুনে হাসতে লাগলো। তারপর আবার বলল টাকা দিলে চাকরি হবে, না হলে এখান থেকে চলে যা। আমি আর রাগ কন্ট্রোল না করতে পেরে তাদেরকে থাপ্পড় দিয়ে দিলাম। এর আগেই আমি আমার ফোনে বাবাকে মেসেজ দিয়েছিলাম এখানে আসতে। তারা সিকিউরিটি ডেকে আমাকে বের করে দিবে, তখন বাবা ভিতরে প্রবেশ করলো। বাবা বলল কি হয়েছে এখানে? তারপর প্রশ্নকর্তা বলল দেখুন স্যার, আমরা ভালো মতো পরীক্ষা নিয়ে চাকরি তো দিতে চেয়েছিলাম, কিন্তু সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছিল না। আরো টাকা দিয়ে চাকরি দিতে বলেছিল আমাদের, আমরা না করায় আমাদের দুজনকেই থাপ্পড় মারে। ওদের দুজনের কথা শুনে বাবা হেসে দিলেন আর ঘটে যাওয়া ভিডিওটা দেখালেন। আমি এখানে আসার আগে বুদ্ধি করে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম যাতে সবকিছু রেকর্ড হয়। তারপর বাবা বললেন যার কোম্পানি তাকেই চাকরি থেকে বের করে দিবে। বাবার কথা শুনে ওরা দুজন ঘাবড়ে গেল। এরপর দুজনের চাকরি থেকে বের করে দেয় আমি। আর যে 15 জনকে সিলেক্ট করেছিলাম তাদের চাকরি দিয়ে দেই। আর যারা ছিল তাদের প্রত্যেকেই গরিব ছিল। সেদিনের মতো কেটে যায় দিনটা। পরের দিন যখন অফিসে গেলাম তখন সবাই আমাকে রেসপেক্ট করছে, কেননা এখন আমি তাদের নতুন বস।